মহারাষ্ট্রে ক্ষুব্ধ হাইকোর্ট, ওয়েটল্যান্ড অথরিটির ক্ষমতা কাড়ার হুঁশিয়ারি। পূর্ব কলকাতার কিডনি ভরাট মামলা, জলাভূমি ভরাটের সেই মামলায় ক্ষুব্ধ হাইকোর্ট। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, এই মামলাতে কি পর্যবেক্ষণ আদালতের, কি নির্দেশ বিচারপতি? দেখো, বিচারপতি অমৃতা সিনহা 8ই ডিসেম্বর 2025 অর্থাৎ গত বছর তিনি নির্দেশ দিয়েছিলেন যে 505টা প্লট দাগ নাম্বার ভিত্তিক চিহ্নিত হয়েছে বেআইনি জলাভূমি ভরাট হিসেবে, সেইগুলোর ওপর ডিমোলিশ করতে হবে, অর্থাৎ সেগুলোকে সরিয়ে ফেলতে হবে, বেআইনি নির্মাণ সরাতে হবে। তার জন্য পদক্ষেপ করতে হবে সংশ্লিষ্ট পক্ষকে একে অপরের সঙ্গে সাহায্য করে। কিন্তু আজ যখন শুনানিতে বিষয়টি আসে, বিচারপতি দেখতে পান যে রিপোর্ট আদালতে এসছে তাতে এখনও পর্যন্ত ওই 505 নির্মাণ এখনও ভাঙা হয়নি। এরপরই বিচারপতি অমৃতা সিনহা হুঁশিয়ারি দেন, এইভাবে যদি চলতে থাকে তাহলে হাইকোর্ট আধা সামরিক বাহিনী নামিয়ে, আধা সেনা নামিয়ে ওই বেআইনি নির্মাণ সরিয়ে দেবে। আদালত এটাও স্পষ্ট করে জানিয়েছে যে পূর্ব কলকাতা জলাভূমির এখনও যতটুকু অংশ অবশিষ্ট রয়েছে, যা পরিবেশবিদদের কাছে কলকাতার কিডনি নামে পরিচিত, সেই বেঁচে থাকা জলাভূমিটা অন্তত টিকিয়ে রাখতে হবে। পাশাপাশি আর নতুন করে যাতে এটা না ছড়িয়ে পড়ে সেটাও দেখতে হবে। একই সঙ্গে বেআইনি নির্মাণ সেটা সরানোর বিষয়েও আদালত সচেষ্ট হবে। এবং এক্ষেত্রে পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষ এবং কলকাতা পুরসভার মধ্যে সমন্বয়ের অভাব, কলকাতা পুরসভা সেভাবে সহযোগিতা করছে না পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষকে, এমনটা রিপোর্ট দিয়ে জানানো হয়েছে। এই পুরোটার নির্যাস হচ্ছে 505 যে বেআইনি নির্মাণ চিহ্নিত হয়েছিল তা ভাঙা যায়নি। এই অবস্থায় নিজেদের পরিকাঠামোগত যে খামতি রয়েছে পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষের, সেটাও আদালতে তুলে ধরা হয়। তখনই বিচারপতি অমৃতা সিনহা হুঁশিয়ারি দিয়ে বলেন, এক্ষেত্রে অন্য সংস্থাকে দিয়ে এই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার পথে হাঁটবে আদালত। এই জন্য কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক এবং একই সঙ্গে কেন্দ্রের পরিবেশ মন্ত্রককে এই মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ জারি করেছেন বিচারপতি সিনহা। এবং এই প্রক্রিয়াটি মামলাকারীরা সম্পূর্ণ করার পর, অর্থাৎ পার্টি হিসেবে মামলায় তাদের সংযুক্ত হওয়ার পর 16ই মার্চ এই বিষয়ে পর্যবেক্ষণ, শুনানি বা পরবর্তী নির্দেশের প্রয়োজন হলে সে বিষয়টি বিবেচনা করে দেখবে আদালত, এমনটা বিচারপতি জানিয়েছেন। একই সঙ্গে বিচারপতি অমৃতা সিনহা কিছুটা বিরক্ত এবং আক্ষেপের সুরে বলেছেন যে প্রতিবার শুনানিতে আদালতকে একই প্রশ্ন করতে হয়, আর উত্তরটা কি আসবে আদালতও জানে, কার্যত একই উত্তর। এটা চলতে পারে না। তাই অন্য সংস্থাকে এই কাজে নিযুক্ত করে বেআইনি নির্মাণ ভাঙা এবং একই সঙ্গে এই পূর্ব কলকাতার জলাভূমিকে বাঁচানোর যে প্রচেষ্টা, সেটা আদালত রাখতে চায়। তাই আদালত অন্যরকম কিছু ভাবছে, এটাও আজ স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। এবং 16ই মার্চ এই মামলার পরবর্তী শুনানি। বেশ, ধন্যবাদ অর্ণব। কলকাতার ময়দান, যাকে বলা হয় কলকাতার ফুসফুস, প্রচুর গাছ, অনেক অনেক অক্সিজেন। কলকাতার ফুসফুস ময়দান আর কলকাতার কিডনি পূর্ব কলকাতার এই জলাভূমি। কলকাতার নোংরা জল প্রাকৃতিক উপায়ে এখানে পরিশোধন হয়, তাই পূর্ব কলকাতার জলাভূমিকে বলা হয় কলকাতার কিডনি। প্রতিদিন প্রায় 90 কোটি লিটার জল পরিশোধন করে। জাতীয় পরিবেশ আদালতের নির্ধারিত রেট অনুযায়ী 90 কোটি লিটার জল পরিশোধনে খরচ প্রায় 1600 কোটি টাকা। কিন্তু কলকাতায় এই পরিশোধন হয় প্রাকৃতিকভাবে, তাই 1 পয়সাও খরচ হয় না। পূর্ব কলকাতার জলাভূমিকে কলকাতার কিডনি বলা হয়, তার একটাই কারণ যে বর্জ্য জলটা পরিশোধন করবার কোনো জায়গা তো আমাদের নেই, সেটা একমাত্র ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডই করে। এরকম গুরুত্বপূর্ণ জলাভূমি ধ্বংস করা হচ্ছে। জলাভূমি বুঝিয়ে ব্যাঙের ছাতার মতো তৈরি হচ্ছে বেআইনি নির্মাণ। এই যে আরবান প্রেশারটা, এই প্রেশারটা, নগরায়নের যে চাপটা, সেটা ক্রমশ পূর্ব কলকাতা জলাভূমিকে খেয়ে ফেলছে। কলকাতা এক বিরল শহর, কারণ এই শহর জল পায় গঙ্গা থেকে, আর বর্জ্য জল পরিশোধন হয় পূর্ব কলকাতার বিশাল জলাজমিতে। চলতি কথায় ভেড়ি, আসলে কলকাতার ভৌগোলিক কিডনি। দিনে 980 মিলিয়ন লিটার বর্জ্য রিসাইকেলড হয়। এবারে এটার উৎসটা হচ্ছে সেই ব্রিটিশ পিরিয়ডের সময় থেকে, যখন গঙ্গাকে বাঁচানোর জন্য ব্রিটিশার্সরা দুটো খাল ঠিক করেছিল,
যেটা আমরা বাগজোলা খাল বলি, কেষ্টপুর খাল, সেইগুলো দিয়ে পুরো বর্জ্যটা যাতে ইস্টের দিকে যায়। যখনই গঙ্গাতে ওই জোয়ারটা আসতো সেই সময় ওরা গঙ্গার গেট খুলে দিলে মনে করেছিল যে বর্জ্যটা সেখানে ভেসে বেরিয়ে যাবে, তাই হতো ইস্টের দিকে। কিন্তু এই খালগুলো পুরোপুরি ডিফাঙ্ক্ট হয়ে গেল। এই যে আরবান প্রেসারটা, এই প্রেসারটা, নগরায়নের যে চাপটা, সেটা ক্রমশ পূর্ব কলকাতা জলাভূমিকে খেয়ে ফেলছে। এই যে 980 মিলিয়ন লিটার বর্জ্য যাচ্ছে পূর্ব কলকাতার জলাভূমিতে, সেটা রিসাইকেল করবার আমাদের কাছে কোনো ব্যবস্থাই নেই। কলকাতার বর্জ্য জলকে সূর্যের আলোর অতিবেগুনি রশ্মির সাহায্যে খাদ্য হিসেবে ব্যবহার করে শৈবাল ও মাছেরা। এভাবেই কলকাতার বর্জ্য জল প্রাকৃতিকভাবে পরিশোধন হয়। যে জলটা এসে বর্জ্য জলটা পড়ছে সেটা প্রায় 1 মাস ওখানে থাকলে পরিশোধিত হয়ে যায় সূর্যের আলোতে। সেখান থেকে যে অণুজীব, যেগুলো প্ল্যাঙ্কটনস যেগুলো তৈরি হয়, সেগুলোই কিন্তু মাছের খাদ্য। জমিটাকে অন্য কাজে ব্যবহার করতে হবে। সেখান থেকেই কিন্তু এনক্রোচমেন্টটা শুরু হচ্ছে। এটা রাজনীতি নয়, এটা বস্তুতন্ত্রের যে পরিবর্তন, যেটা আমাদের অজ্ঞ মাথাতে ঢোকেনি, সেইখান থেকে এনক্রোচমেন্টটা শুরু হচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট প্রজেক্টটা দিয়ে খালগুলো পরিষ্কার করা হয়েছে, কিন্তু পূর্ব কলকাতা জলাভূমির যে সিল্টটা, পলি যেটা, সেটা পরিষ্কার করা হয়নি। তার ফলে কি হয়েছে, খালটা ডিপ হয়ে গেছে, পূর্ব কলকাতা জলাভূমির বেডটা উঠে গেছে। তাহলে তো ন্যাচারালি ওয়েটল্যান্ড যেটা, সেটা তো শুকনো হয়ে যাবে, এবং তাই ঘটছে। তাই দিনের পর দিন খুব দ্রুততার সঙ্গে শেষ হচ্ছে কলকাতার কিডনি। বিশেষজ্ঞরা বলছেন আর মাত্র 5 থেকে 7 বছর, তারপর এই কিডনি ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড আর থাকবে না। বাড়বে দূষণ, বাড়বে গরম, অতিরিক্ত জল কোথায় যাবে? শহরের বজ্র পদার্থ কোথায় গিয়ে পড়বে? প্রাকৃতিক নিয়মেই এই ইস্ট ক্যালকাটার জলাভূমিতে বজ্র পদার্থগুলো রিসাইকেল হয়। সেটা বন্ধ হয়ে গেলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে। তাই রাজনীতির জায়গায় থাকুক, সচেতনতা ফিরুক মানুষের, বেঁচে উঠুক কলকাতার কিডনি। কারণ কিডনি সুস্থ না থাকলে মানুষ থাকবে কি করে সুস্থ? ক্যামেরায় সুব্রত জানার সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। পূর্ব কলকাতার জলাজমি, কলকাতার কিডনি, সেটাই এখন বিপদে। এই জলাজমি কি আর বাঁচানো সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন এখনো সময় আছে, এখনো এই জলাভূমি বাঁচানো যেতে পারে, যেভাবে বাঁচানো গিয়েছে বিহারে। পূর্ব কলকাতার জলাজমি, কলকাতার কিডনি, মহানগরের নোংরা জল প্রাকৃতিকভাবে পরিশোধন করে দেয়। এই জলাজমি এখন বিপদের মুখে। দিনের দিন জবরদখল, জলাজমি বুঝিয়ে ব্যাঙের ছাতার মতো বেআইনি নির্মাণ। এদিকেও জলাভূমি ছিল? এই তো, হ্যাঁ, পুরো হ্যাঁ, এই যে কারখানা, হ্যাঁ, সব জলা তো ভেড়ি ছিল, জলা তারপর আস্তে আস্তে সব তুলে দেওয়া, সব এখন ভরাট হয়ে। পরিবেশবিদদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে পূর্ব কলকাতার জলাজমির বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাবে। কলকাতার বর্জ্য জল আর পরিশোধন করা যাবে না, প্রচুর কার্বন এবং মিথেন গ্যাস বেরোবে, কলকাতায় গরম আরো বাড়বে। এই ওয়েটল্যান্ডটার এটাই চরিত্র যে বর্জ্য জলকে রিসাইকেল করবার ক্ষমতা রাখে। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড একটা ম্যাট্রিক্স, একটা বাস্তুতন্ত্র, সেইটা চলে যাবে। আর 5 থেকে 7 বছর পরে এটার কোনো ফাংশন বলার মতো তো থাকবেই না। উল্টে হিতে বিপরীত যেটা হবে সেটা হচ্ছে, এটা একটা এমিশন হাব হয়ে যাবে, অর্থাৎ প্রচুর পরিমাণে কার্বন এবং মিথেন নির্গমন হবে এখান থেকে। কলকাতার টেম্পারেচার এখন আপনারা সবাই বলছেন যে খুব গরম, আরো গরম বাড়বে। আমি জানি না এর পরের 1 দশকের মধ্যে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। বিশেষজ্ঞরা এটাও মনে করিয়ে দিচ্ছেন যে এখনো সময় আছে, এখনো এই জলাভূমিকে বাঁচানো যেতে পারে, ঠিক যেভাবে বাঁচানো গিয়েছে বিহারে। বিহারের জামুই জেলায় রয়েছে বিশাল জলাজমি, প্রায় 1100 হেক্টর এলাকা জুড়ে। এই জলাজমি এবং এর সংলগ্ন এলাকায় 150টিরও বেশি প্রজাতির প্রাণী থাকে। এই জলাজমিকে বাঁচাতে নাগি এবং নকটিতে অভয়ারণ্য তৈরি করা হয়েছে। এখন এই দুটি অভয়ারণ্যের মধ্যে রয়েছে জলাজমি। বিহারের মতন জায়গাতে গত 5 বছরে 6টা রামসার সাইট হয়েছে, বাড়ছে, এবং তারা কিন্তু প্রত্যেকটা রামসার সাইটকে যাতে সুপরিকল্পিতভাবে গুছিয়ে রাখা যায় তার ব্যবস্থাপনায় নজর দিচ্ছেন। এখনো যদি আমরা কার্বন ফাইন্যান্স, যে একটা জলাভূমির কার্বন নির্গমন যেমন সে আটকাতে পারে, তেমনি সে নির্গমন করতেও পারে, এই আটকানোর যেটাকে কার্বন সিকুয়েস্ট্রেশন বলা হয়, সেইটাকে যদি আমরা বাড়াতে পারি, তাহলে তো বিদেশ থেকে প্রচুর টাকা ফান্ডিং হতে পারে এখানে। এবং বায়োডাইভার্সিটি ক্রেডিট মেকানিজম যেটা এখন শুরু হয়েছে, সেখান থেকেও রাজ্য সরকার প্রচুর ফান্ড পেতে পারে। এই ফান্ডগুলোকে যদি কাজে লাগানো যায়, তাহলে মনে হয় যে এখনো কিছুটা হয়তো কিছু করা যেতেও পারে।
ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।